ভোটের ট্রেন ছুটে চলছে দুর্বার গতিতে। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে পুরো দমে, কিন্তু কখনো কখনো যেন অনিশ্চয়তার কালো মেঘ ভর করছে নির্বাচনের আকাশে। দর্শক, আমরা জানতে চাই কোথায় সে অনিশ্চয়তা, কিংবা কোথায় কি ঠিক লাইনচ্যুত হতে পারে ভোটের ট্রেন। আজকের পর্বে কথা বলবো সেই প্রসঙ্গে। স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের এই পর্বে আমরা কথা বলবো ভোট এবং অনিশ্চয়তা নিয়ে। কি কারণে ভোট নিয়ে মানুষের মনে অনিশ্চয়তা বাসা বেঁধেছে, আমরা সেটা একটু দেখে নিতে চাই। আমরা শুরুতেই একটু দেখব কোন কোন বিষয়গুলো নির্বাচনকে সামনে রেখে এখনও অমীমাংসিত রয়ে গেছে। বিশেষ করে জুলাই সনদ নিয়ে এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য রয়ে গেছে। সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর নিয়ে এখনও রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারেনি। গণপরিষদ ও গণভোটের দাবি আসছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, সে বিষয়ে এখনও কোনো সুরাহা হয়নি। জাতীয় পার্টির প্রশ্ন নতুন করে দেখা দিয়েছে, জাতীয় পার্টি আসলে নিষিদ্ধ হবে কিনা, কিংবা জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে কিনা, সে বিষয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দর্শক, এই পর্বে আমরা আরেকটু দেখে নিতে চাই যে নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিনের সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাগুলো, বিশেষ করে আইনশৃঙ্খলা এবং পরিবেশ নিয়ে। আমরা যেটি বলছিলাম, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও অনৈক্য রয়ে গেছে। কিছুদিন আগে ইসিতে বিএনপি এবং এনসিপি কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। নুরুল হক নূরের উপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলা নিয়ে দেশ জুড়ে আলোচনা, যে এর কারণে নির্বাচন কোনো কারণে বাধাগ্রস্ত হয় কিনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ নতুন করে আরেকটি অনিশ্চয়তার বাসা বেঁধেছে নির্বাচন নিয়ে। আর গত কয়েকদিন ধরে ডাকসু নির্বাচন নিয়ে যে অস্থিরতা শুরু হয়েছে, সেটি নিয়েও মানুষের মনে নতুন করে অনিশ্চয়তা, যে আসলে ডাকসু নির্বাচনে যদি ঠিকভাবে তুলে নিয়ে আসতে না পারে সরকার, তাহলে জাতীয় নির্বাচন কিভাবে হবে। ভোট এবং অনিশ্চয়তার এই পর্বে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। একই সঙ্গে আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে এসে যুক্ত হবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আমরা শুরুতে একটু রিপন ভাইয়ের কাছে যেতে চাই। জনাব আসাদুজ্জামান রিপন ভাই, আপনার কাছে প্রশ্ন, যে এখনও নানা কারণে, যদিও আপনারাও ভোট নিয়ে খুব আশাবাদী, কিন্তু এখনও নানা কারণে অনিশ্চয়তার কথা কিন্তু মানুষের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি। বিএনপি কি কোনো অনিশ্চয়তার কালো মেঘ দেখতে পাচ্ছে নির্বাচনের আকাশে? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে কোনো অনিশ্চয়তার কালো মেঘ দেখতে পাচ্ছি না, যদিও বাংলাদেশে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আপনি যেগুলো আপনার উপস্থাপনার শুরুতে আপনি বলেছেন। দেখুন, একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশে 15 বছরের মতো একটা ফ্যাসিবাদী শাসন ছিল। আমাদেরকে মনে রাখতে হবে যে একটা লুটেরা সরকার এবং প্রতিবেশী দেশের মদতপুষ্ট একটা সরকার ছিল, যারা ভোটে নির্বাচিত না হয়ে জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। তো এমনি একটি সরকারকে যখন জনগণ প্রতিরোধের মুখে যখন তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেয়, একটা অর্থাৎ গণ অভ্যুত্থান সূচিত হয়, যেই সরকারটি গত 15 বছরে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা লুট করেছে, পাচার করেছে এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের যে মসনদ তারা হারিয়েছে, সেই মসনদ ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশকে তো তারা নিঃসন্দেহে তার একটা অনিশ্চয়তার কালো মেঘ এখানে সৃষ্টি করবে, এটা তো খুবই স্বাভাবিক। আমরা যদি দেখতে পাই যে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে, অর্থাৎ যমুনার সামনে বা অথবা যমুনা মুখে আপনার যে সমস্ত বিক্ষোভের ঘটনাগুলো ঘটেছে, এগুলোর অনেকগুলোর পেছনেই কিন্তু শুধু দফাদাবি ছিল না, এগুলো অনেকগুলোর পেছনেই কিন্তু ছিল এই সরকারকে অস্থিতিশীল করে তোলা এবং এই সরকারকে ব্যর্থ হিসেবে আপনার চিহ্নিত করা। এর মধ্য থেকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর যে হামলার ঘটনাটি ঘটেছে, এটা আমরা খুব বিচ্ছিন্নভাবে বিষয়টা দেখি না। এই হামলার ঘটনার মধ্যে পতিত স্বৈরাচারের এজেন্টরা লুক্কায়িত থাকতে পারে, যারা এই ধরনের ঘটনা সৃষ্টির মধ্য দিয়ে তারা বাংলাদেশের নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা আপনি তুলেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর আগেই ধরনের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যদিও আমি কোনো অনিশ্চয়তা দেখছি না, বাট ওখানে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার কোনো ঘটনা ঘটেনি বটে। তো সব কিছু মিলে আমরা যেটা মনে করি যে আমাদের বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী। গত 15 বছর ধরে বাংলাদেশের মানুষ
নির্বাচনে ভোট দিতে পারেনি, এই দেশে কোনো নির্বাচন হতো না। জনগণের নির্বাচিত একটা সরকার ছিল না এই দেশে, যার ফলে যে সরকারটি এই দেশে ছিল সেই সরকারটি জনস্বার্থের পরিপন্থী নানা ভূমিকা নিয়ে দেশকে যেমন লুট করেছে এবং একইভাবে বাংলাদেশের স্বার্থ তারা বিদেশের কাছেও তারা তুলে দিয়েছে। তো এমনি একটি সরকারকে আপনার হটানোর যে সফলতা, সেই সফলতাকে ব্যর্থ করার একটা মানে অপচেষ্টা তো থাকবেই পরাজিত শক্তিদের। সুতরাং সেই পরাজিত শক্তির যে সমস্ত অ্যাটেম্পটগুলো থাকবে সেগুলোকে তো ব্যর্থ করে দেওয়ার দায়িত্বই হচ্ছে আমাদের জনগণের, যারা আমরা 15 বছর আমরা লড়াই করেছি এবং চূড়ান্তভাবে এই যে গত মানে 2024 সালে আপনার যেটা আমরা মানে জুলাই 36 বলি, 36শে জুলাই আমরা যেটা বলি, শেষ 36 দিনে যে আমরা বিজয়টা সূচিত করেছি, সেই বিজয়টাকে সংহত করার মধ্য দিয়ে এবং আন্দোলনের সকল শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ আমরা থাকতে পারি, ইনশাল্লাহ নিশ্চয়ই আমরা মানে পরাজিত শক্তিকে আমরা মোকাবেলা করতে পারবো, তাদের সকল ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করতে পারবো এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর, যে ডেমোক্রেটিক ট্রানজিশনের কথা আমরা যেটা বলি, সেই ডেমোক্রেটিক ট্রানজিশনকে আমরা সফল করে তুলতে পারবো। রিপন ভাই, আজকেও আমরা দেখেছি চট্টগ্রামে বিএনপির একটি কর্মসূচি পালিত হয়েছে, যেখানে বলা হয়েছে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে তারা সেই কর্মসূচি পালন করেছে। একদিকে বলছেন অনিশ্চয়তা দেখছেন না, আরেকদিকে আপনারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছেন। দুটি বক্তব্য বা দুটি অবস্থান দ্বিমুখী হয়ে যায় কিনা? বানচালের ষড়যন্ত্র যদি থাকেই তাহলে তো অনিশ্চয়তা কিছুটা আছেই। আমি কিন্তু আপনাকে বারবার বলেছি যে পরাজিত শক্তির তরফ থেকে কিন্তু আপনার নির্বাচনকে বানচাল করা বা নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার জন্য অ্যাটেম্প্ট থাকবে, প্রয়াস থাকবে, কিন্তু সেটার মানে এই নয় যে নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে। এটা কিন্তু মানে আমি এই কথাটাই মিন করতে চাচ্ছি যে নির্বাচন অনিশ্চিত হওয়ার কোনো বিষয়টা আমরা দেখছি না। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য সেনাবাহিনীর তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। জনগণ যেখানে ভোটের জন্য মুখিয়ে আছে এবং আমাদের সশস্ত্র বাহিনী আমাদের ভোটের আয়োজনে যারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন, তারা যেখানে সহযোগিতা করার জন্য যারা মানে প্রস্তুত হয়ে আছেন, এবং সর্বোপরি আমাদের সরকারের প্রধান যিনি প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু মানে আশ্বস্ত করেছেন। শুধু তাই না, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন নির্বাচনের বিকল্প অন্য কোনো কিছু ভাবলে সেটা রাষ্ট্রের জন্য, দেশের জন্য কিন্তু খুব বিপজ্জনক বিষয় হবে। তো সুতরাং এত আপনার মানে নিশ্চয়তা, এত দৃঢ়তা থাকার পরে কেন আমি ভাবতে চাইব যে আপনার নির্বাচন আপনার অনিশ্চিত হয়ে পড়বে? কেন আমি ভাববো? নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার জন্য পরাজিত শক্তির তো প্রচেষ্টা থাকবেই, এটা সব সময় থাকবে না। কিন্তু যারা আন্দোলনের শক্তি, যারা তাদের দায়িত্ব হচ্ছে সেই অ্যাটেম্পটকে মানে ব্যর্থ করে দেওয়া। আমি এই কথাটি বলতে চাচ্ছি। জি, সেক্ষেত্রে এখন পর্যন্ত অনেকগুলো অমীমাংসিত ইস্যু রয়ে গেছে। আমরা দেখছি জুলাই আন্দোলন, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিশেষ করে জুলাই সনদ কীভাবে বাস্তবায়িত হবে, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য আমরা দেখছি। পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর আমরা বিপরীতমুখী অবস্থান দেখছি। একই সঙ্গে গণপরিষদ নির্বাচন চাইছে এনসিপি, জামাত গণভোট চাইছে। এই বিষয়গুলো নিয়ে তো এখনও আসলে যে প্রধান রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে আসলে কোনো ধরনের একটি জায়গায় এসে তারা কোনো জায়গায় একমত হয়নি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে বর্তমান যে সংবিধানের অধীনে দেশটি পরিচালিত হচ্ছে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আপনার দায়িত্ব পালন করছেন, তারা গত বছর অর্থাৎ 2024 সালে গণঅভ্যুত্থানের পরে 8ই আগস্ট বাংলাদেশের বর্তমান যে সংবিধানটি চলছে সেই সংবিধানকে আফোল্ড করার জন্য, সংবিধানকে প্রোটেক্ট করার শপথ নিয়ে তারা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন। সুতরাং এই সরকারের প্রধান মানে অর্থাৎ তাদের তো শপথ ভঙ্গ করার কোনো সুযোগ নাই, তাদেরকে এই সংবিধান অনুযায়ী চলতে হবে। তো বর্তমান সংবিধানে কি আপনার সংখ্যানুপাতে, যেটা আপনার সংক্ষেপে পিআর বলেন আপনারা, যেটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কোনো ব্যবস্থা কি বর্তমান সংবিধানে আছে? নাই। তাহলে যদি আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন
যদি আপনার সংখ্যানুপাতে যদি প্রতিনিধিত্ব করার ব্যাপার থাকে জাতীয় সংসদে, তাহলে সেই ব্যবস্থা বিধান আনার জন্য তো আপনার সংবিধানকে সংশোধন করতে হবে। তো সংবিধান সংশোধন করার তো জায়গা হচ্ছে জাতীয় সংসদ। তো জাতীয় সংসদ নির্বাচিত না হলে আপনি সেই সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা কি করে করবেন? বর্তমান সংবিধান অনুযায়ী কি সংখ্যানুপাতিক নির্বাচন করার কোনো সুযোগ আছে? আপনি জামাত ইসলামের কথা বলেছেন, আমি তো শুধু ঢাকায় না, আমি তো রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে, দলের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মী হিসেবে আমাকে বিভিন্ন জেলা সফর করতে হয়। আমি এহেন কোনো জেলা দেখিনি যেই জেলাতে যে জামাত ইসলামের কথা বললেন তারা পিয়ারের কথা বলছেন, তাদের প্রতিটি জেলাতে প্রায় প্রতিটি আসনে তাদের মনোনীত প্রার্থীর পোস্টার রয়েছে। সে পোস্টারের মধ্যে তারা উল্লেখ করেছেন অমুক আসনে তারা অমুককে দাঁড়িপাল্লা মার্কায় তারা মানে মনোনীত করেছেন। তো তারা তো মনোনয়ন দিয়ে রিপন ভাই, সেক্ষেত্রে আমার আরো একটি প্রশ্ন থাকবে যে বর্তমানে জাতীয় পার্টি নিয়ে একটি নতুন করে সংকট শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতি নিয়ে, সেটা নিয়েও আপনার সঙ্গে আমি আলোচনা করব, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন্ড। আমাদের সঙ্গে ভোট এবং অনিশ্চয়তা নিয়ে আলোচনার জন্য এরই মধ্যে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, এবং যথারীতি আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান রিপন। আমরা আপনাদের দুজনের সঙ্গে আলোচনা করব, তবে তার আগে আমরা একটু প্রান্তিক মানুষের কথা শুনবো। ভোট নিয়ে তারা কোনো ধরনের অনিশ্চয়তার সম্ভাবনা দেখছে কিনা, খুলনা থেকে আমাদের সহকর্মী রামিম চৌধুরী জানিয়েছেন প্রান্তিক মানুষের কথা। খুলনা থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি আমি রামিম চৌধুরী। সময় যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক মাঠে ঘনীভূত হচ্ছে ভোট এবং অনিশ্চয়তার আলাপ। সাধারণ মানুষ এ নিয়ে কী ভাবছেন চলুন জেনে আসা যাক। যারা দীর্ঘদিন মনে করেন নির্যাতিত নিপীড়িত ছিল, তাদের ভিতরে যদি ঐক্যটা ধরে রাখতে না পারে, নির্বাচনটা আসলে কোথায় যেয়ে দাঁড়াবে এটা আমাদের একটা সংখ্যায় আছে। কম বেশি সবারই ধারণা যে ইলেকশন হবে কিনা, এটা নিয়ে অধিকাংশ লোকের সন্দিহান। মানুষের নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই মুহূর্তে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা নির্বাচন দেশে দরকার। একটা নির্বাচিত সরকার ছাড়া কখনো সে দেশের উন্নয়ন সম্ভব না, উন্নতি সম্ভব না। প্রশাসনিকভাবে যদি আপনার একটু কঠোর হয় তাহলে হয়তোবা এই সংস্কার হওয়ার পরে তারপর নির্বাচনটা হলে ভালো হয়। দেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন। দেশের আইন শৃঙ্খলা যে অবনতি, এটা একটা নির্বাচিত সরকার থাকলে আসলে দেশটা উপযুক্তভাবে চলে। দেশের ভালো মন্দ জন্য যে কোনো সরকার গঠন করা দরকার। শুধুমাত্র অর্থনৈতিক অবস্থার উপরে ডিপেন্ড করে না, সেখানে নিরাপত্তা জড়িত থাকে, দেশের বহির্বিশ্বের সাথে সম্পর্কের বিষয়গুলো জড়িত থাকে। অন্তত এইটুক জায়গা থেকে ইমপ্রুভ করার জন্য হলো আমার যা মনে হয় যে একটা নির্বাচন অন্তত জরুরি। সমস্ত জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নিয়োগ করবে এবং এই নিয়োগের মাধ্যমে দেশের যে ভালো মন্দ তারাই ভালো বুঝবে। একটা নির্দিষ্ট নির্বাচন হলে একজন ক্ষমতায় আসবে, তার নেতৃত্বে দেশ চলবে, এটা ভালো হয় আমাদের। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে বেশিরভাগ মানুষই চান একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হয়ে যেন একজন দেশের হাল ধরে। আমরা শুনছিলাম প্রান্তিক মানুষের কথা। ফিরতে চাই আলোচনায়। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান রিপন, এবং একই সঙ্গে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন। আর রিপন ভাইয়ের কাছে আমি একটি প্রশ্ন রেখেছিলাম জাতীয় পার্টি নিয়ে, সেই প্রসঙ্গে আমি আসব। তবে রাশেদ খান যেহেতু শুরুর পর্বে আমাদের সঙ্গে উপস্থিত হতে পারেননি, রাশেদ খানের সঙ্গে আমি একটু আলোচনা করতে চাই। আপনি নিশ্চয়ই কিছুক্ষণ আগে যমুনার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন। এই যে 7টি দলের সঙ্গে আজকে বৈঠক করেছে প্রধান উপদেষ্টা, এর আগে 3টি দলের সঙ্গে বৈঠক করেছে। আমরা যখন আলোচনা করছি ভোট এবং অনিশ্চয়তা নিয়ে, আপনি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের মধ্যেও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ কেউ বলছেন ভোট আসলে সময় মতো হবে কিনা, অনেকের মনে এখনও সন্দেহ আছে। আজকে সেই সন্দেহ কিংবা অনিশ্চয়তার কালো মেঘ কতটা দূরে সরে গেল আপনাদের সঙ্গে বৈঠকের পর? ধন্যবাদ সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে। আমরা যে ধরনের ঘোষণা দিয়েছি তার বাইরে আমরা যাব না। আজকে আমি দেখলাম যারা আসলে সাধারণ মানুষ তারা অনেকে আসলে বিভ্রান্ত। এর কারণটা মূলত আমরা রাজনৈতিক দলগুলো, কারণ আমরা কেউ বলছি যে আমরা নির্বাচন হতে দিব না, কেউ আবার নতুন নতুন বিভিন্ন পদ্ধতির কথা বলছি,
সব মিলিয়ে মানুষ কিন্তু খুব কনফিউশনের মধ্যে আছে। আমি সাধারণ মানুষকে দায় দিব না, দায় দলগুলোকে নিতে হবে। আজকে সরকারের উপদেষ্টারা, শুধুমাত্র প্রধান উপদেষ্টা না, প্রত্যেক উপদেষ্টা বলেছেন যে আমরা নির্বাচন দিয়েই বিদায় নিতে চাই। আমি সাধারণ মানুষের বক্তব্য শুনছিলাম, দেখেন একটা সময় কিন্তু অনেকে বলছিল যে এই সরকারকে আমরা 5 বছর ক্ষমতায় দেখতে চাই। আজকে আমি একজনের মুখ থেকেও এই কথা শুনলাম না। মানুষ কিন্তু বুঝতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার মানে তাদের পক্ষে আসলে ওইভাবে সব কিছু কন্ট্রোল করা সম্ভবপর নয়, কারণ এই সরকারের কোনো পলিটিক্যাল পার্টি নাই। এই সরকারকে আমরা সবাই মিলে সহযোগিতা করছি। আমরা কতটুকু সহযোগিতা করছি? আমাদের যতটুকু প্রয়োজন। দেখেন, যারা আমরা দলগুলো রয়েছি, আমাদের ভিতরে কেউ কেউ ছিল যে সরকার দীর্ঘমেয়াদী থাকুক, কারাই চিন্তা করেছে? যারা সরকারের আসলে সুবিধাভোগী বা সরকারের কাছ থেকে বিভিন্ন সুবিধা পেয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে যারা দেশের চিন্তা করে, যারা মানুষের চিন্তা করে, দেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা করে, তারা কিন্তু মনে করে যে সংস্কারের গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো নির্বাচন। সেই নির্বাচনকে দূরে রেখে অনেকে কিন্তু শুধুমাত্র সংস্কারের কথা বলছিল, কিন্তু 1 বছরে আমরা ওই ধরনের দৃশ্যমান কোনো সংস্কার লক্ষ্য করিনি। বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তার যে ভূমিকা, তার যে আচরণ, তার যে পদক্ষেপ, এইটা আসলে কোনো সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতটা দুর্বল আমার কাছে মনে হয় ইতিহাসে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দেখি নাই। সব মিলিয়ে সরকারের সে প্রসঙ্গে আমরা আসবো। আপনাদের সঙ্গে নিশ্চয়ই জাতীয় পার্টির একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেখান থেকে আপনারাও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জানিয়েছেন। আমি এই প্রসঙ্গটি নিয়েই রিপন ভাইকে প্রশ্ন করতে চাই। রিপন ভাই, জাতীয় পার্টি নিয়ে আজকেও আমরা দেখলাম যে বেশ কয়েকটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জানিয়েছেন, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নেতা বলেছেন শুধু একটি দল ছাড়া বাকিরা সবাই জাতীয় পার্টি নিষিদ্ধ চায়। আসলে জাতীয় পার্টিকে নিয়ে হঠাৎ আপনারা এতটা আগ্রহী কেন হলেন? জাতীয় পার্টি তো বিগত আওয়ামী লীগ সরকারের সকল যে নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ নির্বাচন, সেই সকল প্রশ্নবিদ্ধ নির্বাচনের সহযোগী ছিল। রিপন ভাই। ধন্যবাদ আপনাকে। তার আগে আপনার একটা প্রশ্নের একটু উত্তরটা আমার বাকি ছিল, যেটা আপনি শোনার আগে আপনি মানে অন্যত্র চলে গিয়েছিলেন। তো সেটা হচ্ছে যে আপনার জামাতের প্রসঙ্গ টেনেছিলেন। জামাতে ইসলামী ভেরি মাচ আপনার স্বাভাবিক নির্বাচনের রাস্তাতেই আছে। তারা পোস্টার লাগাচ্ছে, তাদের মার্কায় ভোট চাচ্ছে, তারা প্রার্থী মনোনয়ন দিয়েছে। সুতরাং তাদের কোনটা সত্য, অর্থাৎ তাদের পোস্টারটি সঠিক না তাদের পিয়ারের দাবিটি সঠিক, এই ব্যাপারে আপনার মানুষের মধ্যে তো প্রশ্ন আছে। জাতীয় পার্টির প্রশ্ন তুলেছেন। জাতীয় পার্টির ব্যাপারে আমি বরাবরই বলতাম যে এটা কোনো পলিটিক্যাল পার্টি না, এবং তারা যে পার্লামেন্টে ছিলেন তারা ফেক একটা ইলেকশনের মধ্যে দিয়ে তারা একটা ফেক অপোজিশন ক্রিয়েট করতেন। তো ফেক পার্লামেন্টের ফেক অপোজিশন হিসেবে তারা রোল প্লে করেছেন, এবং হাসিনার ক্ষমতাকে তারা প্রলম্বিত করতে তারা সাহায্য করেছেন, অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। সুতরাং শেখ হাসিনার যে অন্যায় অপরাধ, তার যে লুণ্ঠন, তার যে মানবাধিকার হরণ, নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দেয়া, এই অনেকগুলো অভিযোগ যে সমস্ত শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আছে, তার দলের বিরুদ্ধে আছে, তার তো অনেকটাই আপনার জাতীয় পার্টিকে আপনার কাঁধে নিতে হয়, জাতীয় পার্টিকে বহন করতে হয়। জাতীয় পার্টি তো আপনার এটা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে এটা কখনই পরিচালিত হয়নি। আমরা জানি জাতীয় পার্টি কিভাবে, কাদের উদ্দেশ্যে, কাদের স্বার্থে জাতীয় পার্টিটা বাংলাদেশে তৈরি হয়েছিল। 1982 সালের 24শে মার্চে একটা নির্বাচিত সরকারকে আপনার ক্ষমতা থেকে হটিয়ে দেওয়ার পরে, জাস্টিস আব্দুল সাত্তারকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার পরে এই হোসেন মোহাম্মদ এরশাদ যখন সামরিক শাসন জারি করলেন, একেবারে ইন্ডিয়ান প্যাট্রোনাইজেশনে জাতীয় পার্টি চলেছে। শুধু তাই না, জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি যাবে না সেটাও কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে ডিসাইড হতো না, ওটাও ডিসাইড করতো ইন্ডিয়া। ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সেই জাতীয় পার্টিকে নিয়ে এখন সেই জাতীয় পার্টিকে নিয়ে রিপন ভাই, সেই জাতীয় পার্টিকে নিয়ে কেন বিএনপি এখন বলা যায় যে অনেকটা সরল অবস্থানে আছে? বিএনপি কেন জাতীয় পার্টির প্রশ্নে কঠোর হতে পারেনি? আওয়ামী লীগ 3 বার জাতীয় পার্টিকে অনেকটা বলবো যে বলা হচ্ছিল যে গৃহপালিত বিরোধী দল হিসেবে রেখেছিল সংসদে। আপনারাও কি এই ধরনের কিছু চাচ্ছেন কিনা? না, আমরা যদি এটাই যদি চাইতাম তাহলে তো আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বলতাম না। আমরা যেটা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরা কোনো দেয়াত হওয়ার নির্বাচন করতে চাই না। কাউকে 2 সিট, কাউকে 5 সিট, এই সমস্ত বানরের পিঠা ভাগের রাজনীতি বিএনপি করে না। খুব স্ট্রেট কাট কথাবার্তা, এগুলো আওয়ামী জামানায় চলতো।
ভবিষ্যতে এটা মানুষ এটা গ্রহণ করবে না যে আপনার ওই ওই অমুক মানে কাছের দলকে 2 সিট দেবেন, অমুক দলকে 5 সিট দেবেন, জাতীয় পার্টিকে 15 সিট দেবেন। এই সমস্ত জামানা চলে গেছে, কিন্তু এইটা নিয়ে বোধহয় ভাবার মানে আপনার সুযোগ নাই। যদি এইটা যদি এখন আপনাদের মাথার মধ্যে আসে, আপনার নিজের টেলিভিশন চ্যানেল ভোটের ট্রেনে উঠে বসে আছে, আর আপনারা এখনো যদি নির্বাচনের অনিশ্চয়তা দেখেন, তাহলে কেমনে হবে ভাই বলেন তো? জি জি, অনেক ধন্যবাদ আসাদুজ্জামান রিপন ভাইকে। রাশেদ খান, আপনার কাছে একটু ফিরতে চাই। জাতীয় পার্টি নিয়ে কথা হচ্ছিল, রিপন ভাই বলছিলেন তারা জাতীয় পার্টিকে এভাবে চায় না। আসলে আপনারা কোনো শঙ্কা দেখতে পাচ্ছেন কিনা যে বিরোধী দল কে হবে আগামী সংসদে, সেটা নিয়ে নতুন করে কোনো ধরনের প্যাচ লেগে যেতে পারে? আর আমরা যেটি বলছিলাম এর আগে, আপনি আসার পূর্বেই রিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করছিলাম যে জুলাই সনদ কিংবা পিআর, গণপরিষদ নির্বাচন, গণভোট, এগুলো নিয়ে এখনও অমীমাংসিত অবস্থায় রয়ে গেছে রাজনৈতিক দলগুলো। সব মিলে নির্বাচনটি আসলে কোন জায়গায় এসে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, আগামীতে কে বিরোধী দল হবে সেই সিদ্ধান্ত জনগণ নেবে। বিএনপি বলেন, আমি বলেন, আপনি বলেন, সেই সিদ্ধান্ত নেওয়ার কেউ না। গোয়েন্দা সংস্থা যদি এইবার মনে করে যে আমরা 14তে যা করেছি, 18তে করেছি, 24-এ করেছি, ঠিক একইভাবে আমরা এইবারও জাতীয় পার্টিকে ভারতের চাওয়া অনুযায়ী আমরা বিরোধী দল বানাবো, সেটা সম্ভবপর নয়। এখন আর গোয়েন্দা সংস্থা ওইভাবে ফাংশন করতে পারবে না, জনগণ মানবে না। জনগণ কিন্তু আয়নাঘর গুড়িয়ে দিয়েছে। সুতরাং কোনো গোয়েন্দা সংস্থা যদি এই ধরনের প্ল্যান করে, ওই গোয়েন্দা সংস্থাকে জনগণ গুড়িয়ে দেবে, স্পষ্ট কথা। এদেশের প্রত্যেকটা বাহিনীকে, গোয়েন্দা সংস্থাকে জনগণের পক্ষে কাজ করতে হবে। জনগণের বাইরে গিয়ে ভারতের চাওয়া অনুযায়ী তারা একটি বিরোধী দল বানাবে, সেটা সম্ভবপর নয়। দেখেন, আমাদের কার্যালয়ে গতকাল গণ অধিকার পরিষদ সহ 23টি রাজনৈতিক দলের বৈঠক হয়েছে। সেখানে বিএনপি, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, এনসিপি সবাই ছিল, এবং যারা মূলধারার রাজনৈতিক দল আরও অনেকে আসতে পারেনি বা সময় খুব সংক্ষিপ্ত ছিল, যে কারণে আমরা এই দলগুলোকে নিয়ে বৈঠক করেছি। মূলত নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে সেইটাকে কেন্দ্র করে সেখানে প্রত্যেকটা দল কিন্তু যেটি বলেছে যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল যারা বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছে, এই দলগুলোর বিচার হতে হবে। এখন কেউ হয়তো বিচারের কথা বলছে, বিএনপির মতন বড় দল তারা বলছে আমরা বিচার চাই দলগুলোর, অন্য কেউ বলছে যে আমরা নিষিদ্ধ চাই। তবে বিচার এবং নিষিদ্ধ কিন্তু একটা আরেকটার সমার্থক শব্দ। অর্থাৎ জাতীয় পার্টির পক্ষে যদি কেউ প্রকাশ্যে অবস্থান নেয়, বাংলাদেশে তার রাজনীতি থাকবে বলে আমার কাছে মনে হয় না। যেমনিভাবে আওয়ামী লীগের পক্ষে কেউ দাঁড়ানোর সুযোগ নাই, ঠিক জাতীয় পার্টি বা 14 দল তাদের পাশেও কোনো দল দাঁড়াতে পারবে বলে আমার কাছে মনে হয় না। আর জাতীয় পার্টি যে অন্যায় করেছে, অপরাধ করেছে, দেখেন হাসিনা দিল্লি পালিয়েছে, রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু তারা কিন্তু জেলে, আর জিএম কাদের এখনো পর্যন্ত বুক ফুলিয়ে ঘুরছে। দেখেন, আমাদের কার্যালয়ের সামনে কিন্তু হামলা চালালো সেনাবাহিনীর কতিপয় সদস্য, পুলিশ বাহিনীর কতিপয় সদস্য। যে সময় নুরুল হক নূর আমাদের উপর হামলা করলো, আমাদের কার্যালয়ে ভাঙচুর করলো এবং নানানভাবে আমাদের কর্মীদেরকে আক্রান্ত করলো, রক্তাক্ত করলো, ঠিক একই সময়ে আইনশৃঙ্খলা বাহিনী জিএম কাদেরকে প্রোটেকশন দিয়ে গাড়িতে তুলে দিয়েছে। এর মানে কি? এর মানে আমরা যে বক্তব্যগুলো দিচ্ছি যে জাতীয় পার্টিকে কেন্দ্র করে ভারতীয় পৃষ্ঠপোষকতায় আবারও তাদেরকে বিরোধী দল বানানোর যে চক্রান্ত, সেটার প্রমাণ কিন্তু আমরা ওই দিন পেয়েছি। আমাদের কর্মীদের উপর আঘাত করা হলো। নুরুল হক নূর এই প্রজন্মের তরুণদের মধ্যে অন্যতম জনপ্রিয় নেতা, যিনি এই জুলাই গণ অভ্যুত্থানে অ্যারেস্ট হয়েছিলেন, তার উপরে এইভাবে উপর্যুপরি একের পর আঘাত করা, এইটা যেনতেন ব্যাপার নয়। দেখেন, যখন রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের একটি চক্রান্ত হয়েছিল, সেইটা যখন ফাঁস হয়ে যায়, তখন কিন্তু অনেকে বিপ্লবীদের উপর খুব নাখোশ হয়েছে। এরপরে যখন ওইটা সাকসেস হয়নি, এখন অনেকের প্ল্যান হলো তাহলে এই জাতীয় পার্টিকে সামনে রেখে আরেক ধরনের প্ল্যান। কিন্তু এই দেশের জনগণ কোনো প্ল্যান সাকসেস হতে দিবে না। এই দেশে কে সরকার হবে, কে বিরোধী দল হবে, কে 10 সিট পাবে, কে সিট পাবে না, সেই সিদ্ধান্ত নিবে দেশের জনগণ। জনগণের বাইরে গিয়ে যে সিদ্ধান্ত নিতে আসবে তার অবস্থা কিন্তু হাসিনার মতো হবে। আমাদের খুব দুঃখ লাগে যে আমরা এখনো পর্যন্ত আসলে হাসিনাকে দিল্লি পাঠাতে পেরেছি, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ এখনো পর্যন্ত আমরা জিইয়ে রেখেছি, এবং এর জন্য এই সরকারকে দায়ী নিতে হবে। দেখেন, আজকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে, সেখানে আমাদের সাথে 2টি বৈঠক, একটি গণ অধিকার পরিষদের সাথে আলাদাভাবে,
আরেকটি 8টা দলের সাথে। আমরা যে আলাদা বৈঠক হয়েছে সেখানে স্পষ্টভাবে বলেছি যে আওয়ামী লীগ যে অপরাধ করেছে একই ধরনের অপরাধ জিএম কাদের জাতীয় পার্টি করেছে। সুতরাং যদি এই আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়, তাদের নেত্রী দিল্লি পালায়, তাদের মন্ত্রীরা এমপিরা কেউ কেউ গ্রেপ্তার হয়, তাহলে কেন এখনো পর্যন্ত জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করা হচ্ছে না? কেন জিএম কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? যার নামে মামলা রয়েছে। আজকে আমরা প্রধান উপদেষ্টাকে স্পষ্টভাবে জানিয়েছি, প্রধান উপদেষ্টা তিনি আমাদের বক্তব্য শুনেছেন। জি, রিপন ভাইয়ের কাছে শেষবারের মতো একটু যেতে চাই। রিপন ভাই, জাতীয় পার্টি নিয়ে আপনি রাশেদ খানের বক্তব্য শুনলেন। আসলে প্রকৃতভাবে বিচার এবং নিষিদ্ধ এই দুইটা জায়গায় যদি আমরা বলি, বিএনপি ঠিক জাতীয় পার্টির ব্যাপারে আপনিও অনেকগুলো নেতিবাচক কথা বললেন। জাতীয় পার্টি গত আওয়ামী লীগ সরকারের দোসর ছিল, জাতীয় পার্টি আওয়ামী লীগ সরকারকে অনেকটা একতরফা নির্বাচন করে তারা কিভাবে আওয়ামী লীগের ক্ষমতাকে প্রাকারভুক্ত করা যায় সেই রসদ কিন্তু জাতীয় পার্টি জুগিয়েছে। সেই জায়গায় জাতীয় পার্টিকে আসলে আপনারা আগামী নির্বাচনে একেবারে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে এই অবস্থায় দেখতে চান কিনা? আসলে আপনাদের সঠিক অবস্থান কি জাতীয় পার্টি নিয়ে? দেখুন, আমি একটা কথা আমি রাশেদ খানের সাথে একমত, সেটা হচ্ছে যে আপনার যে ইট ইজ পিপুল, জনগণ জাতীয় পার্টির ব্যাপারে ফয়সালা করবে, ঠিক আছে? এখানে যেহেতু জাতীয় পার্টি তো আগেই বলেছি, জাতীয় পার্টি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে এখন পর্যন্ত এটা ডেভেলপ হয়নি। এটা শেখ হাসিনা আনুকূল্যে গতবার তারা নির্বাচন করেছে এবং আস্তে আস্তে এটা একটা ক্ষয়িষ্ণু রাজনৈতিক দল। এটার তো কোনো মানে পলিটিক্যাল ফিলসফি নাই। এটা ক্ষমতার মানে হালুয়া রুটির একটা ভাগ বাটোর অংশীদার ছিল এরা, তাই না? তো যাদের পলিটিক্যাল ফিলসফি নেই, নির্দিষ্ট কোনো রাজনৈতিক লক্ষ্য যাদের নাই, যারা অন্য কোনো রাজনৈতিক দলের সহায়তাকারী হিসেবে যারা ভূমিকা পালন করে, সেই রাজনৈতিক দলটাকে আপনারা কেন এত গুরুত্ব দিচ্ছেন? এটাকে তো আমি প্রধানত একটা রাজনৈতিক জাতীয় পার্টির মহাসচিব বলেছে যে জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির প্রতি জাতীয় পার্টি কেন এতটা আশ্বস্ত হলো? এটা মানে মানুষ যখন ডুবতে থাকে তখন খড়কুটা ধরেও মানুষ বাঁচার মানে আকাঙ্ক্ষা ব্যক্ত করে, তাই না? সুতরাং জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব আদৌ বিএনপির না, বিএনপি এই দায়িত্ব গ্রহণ করার কোনো কারণে নেই। আমরা যেটা বরং এই জাতীয় পার্টি বারবার গাদ্দারি করে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুতরাং একটা মানে কি বলে, আওয়ামী লীগের সহযোগী রাজনৈতিক দল, একটা ফ্যাসিস্টের সহযোগী রাজনৈতিক দল হিসেবে সে যে চরিত্রে উন্মোচিত হয়েছে তাকে তো সেই চরিত্রেই থাকতে দিন। তাকে কেন একটা নির্বাচনে অংশগ্রহণকারী দল হিসেবে তাকে নিয়ে কেন এত আলোচনা, এত চর্চা কেন আমরা করছি? এটা তো একটা বাংলাদেশের একটা ফেক পার্লামেন্ট, একটা ফেক অপোজিশন ছিল। এই দলটি এখন হচ্ছে একটা ক্ষয়িষ্ণু রাজনৈতিক দল। এই দলটাকে নিয়ে আমি আলোচনা করতে আমি উৎসাহী নই। জি, ধন্যবাদ জনাব আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান। সর্বশেষ প্রশ্নে আসতে চাই রাশেদ খান আপনার কাছে। রাশেদ খান, আপনি গত ডাকসু নির্বাচনে নিজেই জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তো এবার যে ডাকসু নির্বাচন হচ্ছে, এই নির্বাচন যদি সঠিকভাবে না তুলে আনা যায়, এই নির্বাচন যদি কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয়, এটি কতটা নেতিবাচক প্রভাব ফেলবে আগামী জাতীয় নির্বাচনে? দেখেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে বিচার বিভাগের নানান ধরনের অপকৌশল। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই বিভাগের উপরে আস্থা বিশ্বাসের জায়গাটা তৈরি করতে চাই, যেটি আওয়ামী লীগ পুরোপুরি নষ্ট করেছিল। কিন্তু এক সময় তারা এক ধরনের রায় দেওয়ার কারণে সেই আস্থার জায়গাটা এখন কিন্তু এক ধরনের ভাটা পড়ছে। সুতরাং ডাকসু নির্বাচন হবে কি হবে না, কারোর প্রার্থিতা বাতিল হবে কি হবে না, সেই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের হাতে থাকতে হবে। অন্যথায় যদি এইভাবে আমরা সব কিছু কোর্টে নিয়ে যাই, তাহলে এই হাইকোর্টকে বা আপিল বিভাগকে বা বিচার বিভাগকে কিন্তু বিতর্কিত করা হবে। সুতরাং যারা প্রার্থী হয়েছেন, যদি আপনাদের অন্য কোনো প্রার্থী নিয়ে আপনাদের অভিযোগ থাকে, অনুযোগ থাকে, আপনারা উপাচার্যের কাছে অভিযোগ জানান। দেখেন, 19 সালের ডাকসু নির্বাচন 28 বছর পরে যেটি অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে নুরুল হক নূর ভিপি হিসেবে প্রার্থী হন, আমি জিএস হিসেবে প্রার্থী হই। সেই নির্বাচনে ভিপি জিএস সহ
আমরা 11টি পদে পাশ করেছিলাম, কিন্তু আমাদের মাত্র 2টা পদে ঘোষণা করা হয়। আমি একমাত্র প্রার্থী হিসেবে, যেহেতু আমার কনফিডেন্স ছিল, আমি কিন্তু ওই সময় সাথে সাথে আমি উপাচার্য বরাবর অভিযোগ দিয়েছিলাম এবং তার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠিত হয়। কিন্তু সেই সময় আমি সমাধান পাইনি, যে কারণে গণ অভ্যুত্থানের পরে আমি কিন্তু এই উপাচার্য বরাবর, মানে বর্তমানে যিনি রয়েছেন, তার কাছে অভিযোগপত্র দিয়েছি। তার প্রেক্ষিতে ইতিহাস আমরা জানি। আমি শেষ করি, আমি কেন আসতেছি আপনি বুঝবেন। তার প্রেক্ষিতে তারা একটি তদন্ত কমিটি গঠন করে এবং আমি আশাবাদী আমার এগেনস্টে যাকে জয়ী ঘোষণা করা হয়েছিল তিনি অবৈধভাবে ছাত্রত্ব নিয়ে নির্বাচন করেছিলেন, সুতরাং তার প্রার্থিতা আমি আশাবাদী বাতিল হবে এবং রাশেদ খান যে ডাকসু নির্বাচনে জিএস হিসেবে নির্বাচিত হয়েছিল সেটার প্রমাণ আপনারা শীঘ্রই পাবেন। তার মানে কি? তার মানে আমি কিন্তু কোর্টে যেতে পারতাম, কিন্তু কোর্টে গেলে এইটা অনেক লেন্দি হতো, অনেক সংকট সমস্যা। আমি বিশ্ববিদ্যালয়ের উপরে আস্থা রেখেছি, সুতরাং এই নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদেরকে বলবো বিশ্ববিদ্যালয়ের উপর আস্থা রাখুন। গণ অভ্যুত্থানের পরের সরকারে তারা কিন্তু নিয়োগ পেয়েছে। আর আপনি যদি বললেন, দেখেন এই নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে নির্বাচনকে কেন্দ্র করে আমার কাছে মনে হয় না কারচুপি হবে, সেই সুযোগটা নাই। সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক সচেতন। 10 সেকেন্ডে শেষ করি। ঠিক একইভাবে আগামী জাতীয় নির্বাচনেও কারচুপি করার সুযোগ নাই। প্রত্যেকটা দলকে আমি বলতে চাই, আগামী জাতীয় নির্বাচন যাতে ইতিহাসের সেরা নির্বাচন হয়, আমরা প্রত্যেকটা দল যাতে সেই ইতিহাসের পাঠ হতে পারি, সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করা, সরকারকে সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব। অনেক ধন্যবাদ রাশেদ খান। দর্শক, আমরা কথা বলছিলাম গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান রিপনের সঙ্গে। দর্শক, এই পর্বে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতির পর ফিরে এসে আবারও যুক্ত হব ভোটের ট্রেনে। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। আজকে নির্বাচনের মাঠে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে 7টি রাজনৈতিক দলের নেতারা নির্বাচন নিয়ে তাদের স্ব বক্তব্য তুলে ধরেছেন, কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা সেই বক্তব্যগুলো শুনে আসতে চাই। দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে সে আবার শয়তানি শুরু করছে, তাই না? ওইখানে আওয়ামী লীগকে বড় উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপর কোনো হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের মধ্যে ঐক্য, সে ঐক্য নিয়েই আমরা জয় করব। 31টি দল ছিলাম ঐক্যমত্য কমিশনের ওই বৈঠকগুলোতে, সেখানে 26টি দল তারা পিআরের পক্ষে মত দিয়েছে। তাহলে এইটার উপর একটা আপনার রেফারেন্ডাম দেন, একটা গণভোটের ব্যবস্থা করেন। জাতীয় পার্টি এবং 14 দল যারা এই আওয়ামী লীগের সহযোগিতা করেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগিতা করেছে, তাদের সবাই দল কার্যক্রমকে নিষিদ্ধ চাই। পিআর পদ্ধতিতে যে সকল রাজনৈতিক দলগুলো আজকে নির্বাচন চাচ্ছেন, তারা কিন্তু ঐক্যমত্য কমিশনের আলোচনার শুরুতে আমাদের যে পার্লামেন্ট, এই পার্লামেন্টে পিআর পদ্ধতি কেউ দাবি করেন নাই। এখন যখন গভর্নমেন্ট একটা শিডিউল ডিক্লেয়ার করছে, কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতি প্রবর্তনের কথা বলছেন। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে উনার এন্টায়ার টিমের মধ্যে নিরপেক্ষ নির্বাচন করেছে এরকম অভিজ্ঞতা সম্পন্ন লোক নাই। তাদের অভিজ্ঞতা হচ্ছে বিগত 3টি বৈষম্যমূলক এবং ভুয়া নির্বাচনের। একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য, এবং তিনি যে ইতিমধ্যে সময়সীমা ঘোষণা করেছেন আগামী 2026-এর মধ্য ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা। এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে তার সরকার বদ্ধপরিকর এবং তারা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চান, উৎসবমুখর নির্বাচন আয়োজন করতে চান। জনগণ যাতে অবাধে বিনা ভয়ে তারা ভোট দিতে পারে এবং সকল প্রার্থীরা তারা যাতে নির্বাচনে প্রার্থিতা করতে পারে কোনো ভয়, কোনো রকম চাপ, কোনো রকম প্রতিকূল পরিস্থিতি ছাড়াই, সেটা তার সরকার অঙ্গীকারাবদ্ধ। প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্টভাবে বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি মানে 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে তিনি পরামর্শ চেয়েছিলেন মিটিংয়ে।
নির্বাচন হবে কি হবে না এ নিয়ে ভাবনার অন্ত নাই সাধারণ মানুষের। তারা গ্রামে গঞ্জে চায়ের আড্ডায় যেখানে সেখানে তারা আলোচনা করছেন নির্বাচন নিয়ে। এর আগে আমরা যেমনটা শুনছিলাম খুলনা থেকে প্রান্তিক মানুষের কথা, এবার শুনবো কুমিল্লার দাউদকান্দির সাধারণ ভোটার এবং সাধারণ মানুষের কথা। সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ সাইফুল্লাহ, একটি চায়ের দোকানে নিশ্চয় আছেন। চা খেতে খেতে সাধারণ মানুষ আসলে ভোট নিয়ে কী ভাবছে, তাদের মনে ভোট নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা কিংবা সন্দেহ আছে কিনা? বেলায়েত, আমি কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়া গ্রামে আছি। যেই এলাকার মানুষ এখানের অর্থনীতি হচ্ছে প্লাবনভূমি এবং কৃষির উপর নির্ভরশীল। এই শ্রমজীবী প্রান্তিক মানুষগুলো নির্বাচন নিয়ে নানা রকম ভাবনা তাদের মধ্যে আছে। ইতিমধ্যে পিআর পদ্ধতি এবং নির্বাচনের বিষয়গুলো নিয়ে বেশ অনিশ্চয়তা কিংবা যে সংকট, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। তারা আসলে এই নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার যে কথা রয়েছে তা নিয়ে কি ভাবছেন, অথবা তাদের কোনো শঙ্কা আছে কিনা এবং প্রত্যাশার কথা আমরা তাদের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে আপনাদের প্রত্যাশা অথবা অনিশ্চয়তা আছে কিনা একটু জানাবেন। আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়ে যায় তাহলে গণতন্ত্র এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা এটা সম্পূর্ণ বাস্তবায়িত হবে এবং মানুষের পূরণ হবে। এবং পিআর পদ্ধতি নিয়ে যে আলোচনা হচ্ছে, আপনারা কি পিআর নির্বাচনটা যে হওয়ার বিষয় নিয়ে কি বলবেন, যে অথবা নাকি আগের মতোই? পিআর কি এটা তো একটা অজানা একটা গল্পের মতো এখন আমরা শুনি। পিআর আসলে এই সম্পর্কে আমাদের অতীতেও কোনো ধারণা ছিল না। এই পর্যন্ত আমাদের এটা সম্পর্কে কোনো ধারণা নাই, এটা আমরা বুঝি না, এটা আমরা চাই না। পিআর পদ্ধতি আমরা বুঝি না এটা কি। তাহলে আমরা চাই এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতা আসুক আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। অনেকদিন তো অনেক রকম অভিযোগ করছেন যে বিগত নির্বাচনে ভোট দিতে পারেননি অথবা আগামীতে ভোট দিবেন, সেই পরিবেশটা হোক। নির্বাচনে কি সেই পরিবেশ তৈরি হচ্ছে? সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকার যেন সাহসী ভূমিকা রাখে এই কামনাই আমরা করি। আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এখন কি সেই পরিবেশটা আছে ভোট অংশগ্রহণ করা, অনুষ্ঠান আয়োজনের? হ্যাঁ, আছে বলেই মনে হয়। তো সরকার নির্বাচন পর্যন্ত সাহসী ভূমিকা রাখবে এই আশা আমরা, এই প্রত্যাশা করি। সরকার নির্বাচনে সাহসী ভূমিকা রাখবে সে কথা তিনি বলছিলেন। আপনার কি মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচনটার আয়োজনের পরিবেশ এভাবে থাকবে নাকি আরো পরিবর্তন হওয়া প্রয়োজন? ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন করলে খুব সুবিধা। এই নির্বাচন করার জন্য সরকার উদ্যোগী, তত্ত্বাবধায়ক সরকার এই নির্বাচনে করলে গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশে। গতকালকে আমরা দেখলাম যে 22টি দল, রাজনৈতিক দল একসাথে বসেছেন এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের বিচারের কথাও বলছেন। তো নির্বাচনের আগেই বিচার হবে নাকি নির্বাচনের পরে? আপনারা আসলে কি ভাবেন এই বিষয়গুলো? যে 22টি দল একসাথে বসেছিল, যা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির বিচারের কথা বলছেন, এই বিষয়গুলো নিয়ে আপনারা আসলে কি মনে করেন? আমরাও ভালো মনে করি সুষ্ঠু নির্বাচন হোক এবং সবাই একসাথে মিললে পরিস্থিতি ভালো করে চালাক। আমরা সাধারণত মানুষ আমরা এটাই দেখতে চাই। আচ্ছা, এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখছি যে বেশ অস্থিরতা সৃষ্টি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনেরও একটা আয়োজন চলছে এবং বিশ্ববিদ্যালয়গুলো উত্তপ্ত হলে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতিও আমরা দেখতে পাচ্ছি। সে বিষয়গুলো এই নির্বাচনে কতটা প্রভাবিত করবে অথবা তা নিয়ে আপনারা আসলে কি ভাবেন? বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে, ছাত্রদের নির্বাচন নিয়ে তারা যেভাবে আপনার এই নির্বাচনগুলো করতেছে, এই বলতেছে তারা যে আওয়ামী লীগের দোসররা কিছু আছে, তারা নাকি এই ছাত্র ঢুকে তারা নির্বাচন করতেছে। তো আমি মনে করি যে আওয়ামী লীগ ফেসিবাদ সরকার বিগত 17-18 বছর যেভাবে সাধারণ জনগণরে আপনার ধোঁকা দিয়েছে, তাইলে আমরা মনে করি আওয়ামী লীগ সরকার যাতে বিগত দিন যেভাবে আমাদেরকে ধোঁকা দিচ্ছে এইভাবে যাতে আমরা ধোঁকা না খাই সাধারণ পাবলিকরা, আমরা এটার দিকে আশ্বাস এবং আমরা সরকারের কাছে এটা প্রার্থনা করছি যাতে আমরা এরকম ধরনের কোনো আশা ইয়া না হয়। সুষ্ঠু নির্বাচন আমরা চাই। আমরা সুষ্ঠু নির্বাচন আমরা চাই। যেই ফেব্রুয়ারিতে যেই ঘোষণা দিয়েছে নির্বাচনের, এই নির্বাচনটা আমরা চাই। যার কারণ এই তত্ত্বাবধায়ক সরকার দিয়া দেশ চলে না। যে কোনো একটা সরকার এই দেশ চালাইতে হলে স্থায়ী সরকার লাগবে, আমাদের স্থায়ী সরকারের প্রয়োজন। তাহলে আমরা মনে করি যে দেশ আমাদের
সুষ্ঠুভাবে চলবে, এটাই আমি কামনা করি। নির্বাচন নিয়ে আসলে এই প্রান্তিক মানুষগুলো তাদের ভাবনার কথাই বলছিলেন যে ফেব্রুয়ারিতে যে আসন্ন নির্বাচনের কথা বলা হচ্ছে তারা যেন ভোট দিতে পারেন এবং গ্রহণযোগ্য সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজন হয় সেই প্রত্যাশা, এবং তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি কামনা করছেন। বেলায়েত। ধন্যবাদ খালেদ সাইফুল্লাহ। আমরা জানছিলাম সাধারণ মানুষের কথা, তারা ঠিক যেভাবে তাদের ভাবনাগুলো তুলে ধরেছেন, নিশ্চয়ই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভাবনার মতোই হোক। দেশে 12.5 কোটি ভোটার রয়েছেন, এই 12.5 কোটি ভোটারেরই প্রত্যাশা একটি সুন্দর নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে দীর্ঘদিন ধরে তারা যে ভোটাধিকার বঞ্চিত ছিল, সেই বঞ্চনা থেকে তারা মুক্তি পাবে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।